প্রিয় শিক্ষার্থী, নজরুল শিক্ষালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি লাইব্রেরি মাইকেল। তো আমরা প্রথমেই পরিচিতি জেনে নিচ্ছি। পাঠ পরিচিতি। আমি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে নবম ও দশম শ্রেণীর অধ্যায় 1 ই সার্ভিস ও বাংলাদেশ নিয়ে কথা বলব। যেহেতু পাঠটি তোমাদের নৈর্ব্যক্তিক আকারে আসে পরীক্ষা হয়, সেহেতু পাঠটি তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। প্রতিটা লাইন বাই লাইন তোমাদের খেয়াল করতে হবে, মেইন বই পড়তে হবে। এই যে ছবি দেখা যাচ্ছে, এখানে ছবি দেখা যাচ্ছে, এই ছবিগুলো দিয়ে বোঝাচ্ছে ই সার্ভিস। ছবিগুলো দেখে কি বুঝতে পারছো? ই সার্ভিস। ই সার্ভিস তো এখন সবাই কম বেশি গ্রহণ করছি, নানাভাবে এই সার্ভিসটা আমরা গ্রহণ করছি, যা তোমরা ভিতরে গেলেই বুঝতে পারবে। তো আজকের পাঠ হচ্ছে ই সার্ভিস ও বাংলাদেশ। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা ই সার্ভিস কি তা বলতে পারবে, ই সার্ভিসের সুবিধাসমূহ বর্ণনা করতে পারবে, ডিজিটাল বাংলাদেশে ই সার্ভিসের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। ই সার্ভিস কি? ইলেকট্রনিক পদ্ধতিতে সেবা প্রদানই ই সার্ভিস বা ই সেবা হিসেবে পরিচিত। সেবা গ্রহীতা ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল ও ইন্টারনেটের মাধ্যমে এই সেবা গ্রহণ করে থাকে। আমি একটু সহজ করে বলছি। ইলেকট্রনিক মাধ্যমে আমরা যে সেবাগুলো পেয়ে থাকি, যেমন একটা সময় ছিল পরীক্ষার ফলাফল নেওয়ার জন্য সংশ্লিষ্ট স্কুলে যেতে হতো, নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হতো। স্কুল কর্তৃপক্ষ আবার চলে যেত তার নির্দিষ্ট থানায়, সেই থানা আবার চলে যেত একই দিনে জেলায়, জেলা আবার বোর্ড থেকে নিয়ে যেত রেজাল্ট। তো এইভাবে দেখা যায় বোর্ড থেকে জেলায়, জেলা থেকে থানায়, থানা থেকে স্কুল, তারপরে ছাত্ররা পেত। যদি রেজাল্ট দেওয়ার কথা থাকে 12টায়, আবার রেজাল্ট পাওয়া যেত 4টে বা বিকাল 5টায়। এটা ঝামেলা ছিল। বিভিন্ন চাকরির পরীক্ষাগুলোতেও একই অবস্থা ছিল। তো পরীক্ষাও যেরকম কঠিন ছিল দেয়া, ওই যে পরীক্ষার ফর্ম টর্মের বিষয় থাকে, যেমন এসএসসি পাস করার পরে যে ফর্মগুলা, সেই ইন্টারের ফর্মগুলো, ইন্টার ভর্তি, কিংবা ইন্টার পাস করার পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফর্মগুলা, মেডিকেলে ভর্তির ফর্ম, বুয়েটে ভর্তির ফর্ম। তো এইসব ফর্মগুলা আগে নির্দিষ্ট জায়গায় গিয়ে তুলে নিয়ে তারপর নিজ হাতে পূরণ করে জমা দেওয়া লাগতো। এখন সবগুলোই অনলাইনে চলে আসছে। তো আমি আবার বলছি, সংখ্যাটা ইলেকট্রনিক পদ্ধতিতে সেবা প্রদানই ই সার্ভিস বা ই সেবা হিসেবে পরিচিত। সেবা গ্রহীতা ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল ও ইন্টারনেটের মাধ্যমে এই সেবা গ্রহণ করে থাকে। ই সার্ভিসের বৈশিষ্ট্য কয়টি? ই সার্ভিসের সাধারণত 3টে বৈশিষ্ট্যের কথা আমরা বলি। খরচ কম হয়, সময় বাঁচে, হয়রানি মুক্ত। কোথাও গিয়ে যদি ফর্ম ওঠাতে হয়, সাপোজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফর্ম, এখান থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফর্ম ওঠাবে, চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যাওয়া লাগবে, যাতায়াতের একটা খরচ, সেখানে থাকা, সেখানে আরো আনুষঙ্গিক খরচ আছে। পাশাপাশি ফর্ম নিয়ে আসা এবং আবার যাওয়া অনেক টাকা খরচ হয়ে যাবে। কিন্তু যখন অনলাইন চলে আসছে, তুমি মোবাইলটা হাতে নিবা, হাতে নিয়ে ইন্টারনেটের মাধ্যমে এই কাজটা তুমি করে ফেলতে পারো খুব সহজেই। এখানে প্রথমে কি বললাম, খরচটা কম হলো, সময় বাঁচে। ওই যে চট্টগ্রামের কথা বললাম, যাওয়া এবং আসা একটা বিশাল সময়ের বিষয়, যে সময়টা আর খরচ হচ্ছে না, তুমি বাসা থেকেই করতে পারছো। হয়রানি মুক্ত সেবা। অনেক সার্ভিস আছে, শুধু ভর্তির বিষয় না, অনেক সার্ভিস আছে যেসব জায়গায় খুব বেশি হয়রানি করা হতো। বিশেষ করে তোমাদেরকে বলতে হবে ভূমি অফিস। ভূমি অফিস যদি কেউ সেবা নিতে যেত, তাহলে তাকে দীর্ঘ সময় ঘুরতে হতো। সঙ্গত কারণে, আমি বলবো না তারা খারাপ, সঙ্গত কারণেই সময় বেশি লাগতো। মনে করো একটা পর্চা আনার জন্য গেলে ওখানে একটা রুমের ভিতরে দেখবা যে 10টা আলমারি আছে,
পাশের রুমে আরো 10টা আলমারি আছে। এতগুলো আলমারির ভিতরে তারা সিরিয়ালি সাজায় রাখছিল হয়তো এক সময়, কিন্তু সবসময় তো সিরিয়ালি থাকে না। তুমি গিয়ে বললা যে আমার এত খতিয়ানের পর্চা দরকার, তখন তারা সেই সবগুলো আলমারি খুঁজতে হয় অনেক সময়। আবার কোনো কোনো সময় যে এত থেকে এত পর্যন্ত অমুক আলমারিতে আছে, তবুও একটা খোঁজার একটা ঝামেলা থাকতো, যেই ঝামেলার কারণে অনেক বেশি ওয়ারেনের শিকার হতে হতো। কিন্তু এখন ইলেকট্রনিক পদ্ধতি চলে আসায়, এই পর্চা আসায় এই ঝামেলাটা আর নাই। এই সার্ভিসের সাথে প্রচলিত সেবার পার্থক্য, এই যে আগে সিরিয়াল দিয়ে ব্যাংকে টাকা জমা দিতে গেলে সিরিয়াল দেয়, বিদ্যুৎ বিল দিতে গেলে, গ্যাস বিল দিতে গেলে লম্বা সিরিয়ালে দাঁড়াতে হতো। এখন সবকিছুই খুব সহজে করা যায়। তো এই সার্ভিসের সঙ্গে প্রচলিত সেবার পার্থক্য হচ্ছে ওই যে 3টে বৈশিষ্ট্যের কথা বললাম, ওই 3টে জায়গাতে চলে যায় স্বল্প সময়। তারপরে কি বলছিলাম, স্বল্প সময়, খরচ কম, আর হলো হয়রানিমুক্ত সেবা। আমরা কয়েকটা সেবার কথা বলছি এখন। ইবুক তোমরা সবাই কম বেশি দেখেছ, ক্লাসেও আমি অনেকবার ইবুক দিয়ে ক্লাস নিয়েছি। অনেক সময় ডিজিটাল ল্যাবে ইবুক দিয়ে তোমাদের সরাসরি বই ওই জায়গায় দেখাইছি। অর্থাৎ আমরা যেটা পাঠ্য বই সেটা পাই এনসিটিভিতে, এনসিটিভির ওয়েবসাইটে গেলে আমরা পাঠ্য বইগুলো পেয়ে যাই। আর অন্যান্য বইয়ের জন্য বিভিন্ন ধরনের অ্যাড্রেস আছে। ই বুকের আবার নানা ধরনের প্রকারভেদ আছে, যেটা নিয়ে আমরা আরেকটা ক্লাস নিব। 5 প্রকার ই বুক নিয়ে আমরা ক্লাস নিব। বইয়ের অ্যাপস থেকে বই পড়া যায়, তারপরে ই চৌকস বুক আছে, তারপরে পিডিএফ আছে, HTML আছে। এই ধরনের পদ্ধতিগুলো নিয়ে আমি আরেকটা ক্লাস নিয়ে নিব। হ্যাঁ, কারণ ওটাও একটা বিস্তারিত বিষয়। বিভিন্ন পরীক্ষার ফলাফল, একদম পিএসসি পরীক্ষার ফলাফলও আমরা ইলেকট্রনিক মাধ্যমে নিতে পারি। একটা SMS দিলেও চলে আসে ফলাফল। এরপরে জিএসসি আছে, SSC আছে, তারপরে HSC, আরও বিশ্ববিদ্যালয়ের ফলাফল তো আছে। পাশাপাশি বিভিন্ন চাকরির পরীক্ষার ফলাফলগুলো আমরা ইন্টারনেটের মাধ্যমে নিয়ে থাকি, ইন্টারনেট কিংবা মোবাইলের মাধ্যমে। বিভিন্ন বিল পরিশোধ ও আয়কর রিটার্ন, বিভিন্ন ধরনের বিল পরিশোধ করতে গেলে ওই যে টিভিতে বিজ্ঞাপন দেখায়, বিল পে এখন একদম সহজ হয়ে গেছে, তাই না? বিদ্যুৎ বিল একদম সহজ হয়ে গেছে, গ্যাস বিল সহজ হয়ে গেছে, পানি বিল সহজ হয়ে গেছে। এভাবে বিভিন্ন ধরনের বিল বিভিন্ন সার্ভিসের মাধ্যমে খুব সহজেই পে করা যায়। আবার অনলাইন আয়কর রিটার্ন দাখিল করা যায়। এই যে ইনকাম ট্যাক্সের যে আয়কর রিটার্নটা আছে, এই রিটার্নটা অনলাইনেও দাখিল করা যায়। অনলাইনে দাখিল করতে গেলে ওই যে লম্বা সিরিয়ালের বললাম যে সময় বাঁচে, খরচ কম, হয়রানি হয় না, সেভাবে খুব সহজেই ঘরে বসেই আয়করের রিটার্ন দেওয়া যায়। ই-পুর্জি, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ওই আখ চাষিদের আখ গ্রহণের জন্য মিলের যে অনুমতিপত্র, সেটা হচ্ছে ই-পুর্জি। ই-পুর্জিটা এই যে আখ চাষিরা দেখতে পাচ্ছ, আগে এক সময় পুর্জি আনার জন্য সংশ্লিষ্ট চিনি কলে যেতে হতো কৃষকদের, অথবা চিনি কলের নির্ধারিত সেন্টার থাকতো যে জায়গা থেকে আখ সংগ্রহ করতো, সেসব সেন্টারে যাওয়া লাগতো। যাওয়ার পরে সেখানে ওই পুর্জিটা নিতে হতো সেন্টার ইনচার্জের কাছ থেকে, CI বলতো, হ্যাঁ, সেন্টার ইনচার্জ, CIC, আচ্ছা যাই হোক, তার কাছ থেকে পুর্জিটা নিতে হতো। এবং একজন প্রভাবশালী কৃষক ছাড়া ওই সেন্টারের যে ইনচার্জের ব্যক্তিটা, সেই ব্যক্তি সহজে পুর্জি কাউকে দিত না। একজনই যে এরকম সাধারণ কৃষক, খেটে খাওয়া মানুষ, সে যখন একটা পুর্জির জন্য যেত, তখন সবাই খারাপ না, 2-4 জন এরকম ধমক দিয়ে বিদায় করতো, যান যান, হবে না, এরকম ধমক দিয়ে বিদায় করতো। অনেকেই ওই রুমে ঢোকার সাহস পেত না। আর প্রভাবশালী যারা ছিল তারা সময় মতো গিয়ে ওসব নিয়ে আসতো। এখন একজন চাষি এই সময়টাতে আখ যদি মিলে দিতে পারে, তাহলে যত মন হবে, পরে দিলে সেটা শুকায় গিয়ে তত মন হবে না, অনেক কম হবে, ওজনটা অনেক কমে যাবে, তত কুইন্টাল হবে না। তো এখন চাষি শুধু পুঁজির অভাবে
সেই জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পুঁজি নিতে গিয়ে নানাভাবে হয়রানির শিকার হচ্ছে। আরও কেউ কোনোভাবে হয়রানির শিকার আরও নানাভাবে হয়রানির শিকার হয়েছে, আমি সেটা উল্লেখ করলাম না। আমি নিজে দেখেছি এসব, তো উল্লেখ করলাম না, এসব বিষয়গুলো সেন্সিটিভ। ই-পর্চি হচ্ছে দেশের 15টি চিনি কলসমূহে কখন আখ সরবরাহ করতে হবে তার একটি অনুমতিপত্রের তথ্য আত্মসাতের SMS এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে সরবরাহ করা হয়। এখানে দেখো ই-পর্চি আসার ফলে যখন তুমি ই-পর্চির জন্য একটা আবেদন করলে অনলাইনে SMS এর মাধ্যমে, আর মিল থেকে যখন SMS-টা মানে ফিরতি SMS দিবে, তখন কিন্তু কোনটা তোমার মোবাইল থেকে গেল, কোনটা অমুক বড় লোকের মোবাইল থেকে গেল, এসব কিন্তু দেখার বিষয় না। সফটওয়্যার কিন্তু এসব দেখে না। কাজেই এই কৃষক যেই প্রাধান্য পাচ্ছে, আবার একজন বড় লোক কৃষকও একই মানে সমান প্রাধান্যই পাচ্ছে। কেউ হয়রানির শিকার হচ্ছে না এসব জায়গায়। খুব সহজেই সবাই সমান তালে পেয়ে যাচ্ছে। ই-পর্চা, একটু আগে বলছিলাম ভূমি রেকর্ডের কথা। ভূমি রেকর্ডটা হচ্ছে যে এরকম কাগজ, হ্যাঁ, দলিল যেটা সেটা তাকে বলে থাকে, আর ভূমি রেকর্ডটা হচ্ছে এরকম, যে যেমন খতিয়ান নং এত, এইভাবে একটা সাদা কাগজে থাকে এরকম। ওই যে রেকর্ডের কথা বলছিলাম যে তুলতে গেলে অনেক হয়রানির শিকার হওয়া লাগতো, এখন সেই হয়রানির শিকার আর হওয়া লাগেনি। এরকম ভাবে চাপ দিয়ে সার্চ দিলেই খতিয়ান নাম্বার, মৌজা নাম্বার দিয়ে, মৌজার নাম দিয়ে চাপ দিলেই, সার্চ দিলেই চলে আসে। এরপরে প্রিন্ট দিয়ে তোমাদের হাতে দিয়ে দেওয়া হয়। আগে তো অনেক সময় দেখা যেত এই কাগজটা একটা ঢাকা ছক করা থাকতো, সেই ছকে এই যে ওদের ভলিউম বই দেখে এই জায়গায় হাতে লিখে দিত। আর এখন তা লাগে না, একদম হুবহু প্রিন্ট কপি পাওয়া যায়। তো বর্তমানে দেশের সকল জমির রেকর্ডের অনুলিপি অনলাইনে সংগ্রহ করা যায়। এই সেবাটির নাম ই-পর্চা। যদিও সকলের কথা উল্লেখ আছে, আসলে সকল হয়ে মানে হয় নাই এখনো, তবে অনেকটাই হয়ে গেছে কমপ্লিট, যে ই-পর্চা মানে এই সেবার মাধ্যমে ই-পর্চা পাওয়া যায়। ই-স্বাস্থ্য সেবা, এই স্বাস্থ্য সেবাটা ইদানিং বেড়ে গেছে এই বর্তমান করোনা ভাইরাসের কারণে। এখন ই-স্বাস্থ্য সেবাটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে আমাদের জন্য, এবং ডাক্তার সাহেবেরাও সেই কাজটাই করতেছে, যেন হাসপাতালে গিয়ে ঝুঁকির মাঝে কেউ না যায় সহজে। বিশেষ জরুরি প্রয়োজন হয়ে যাবে, কিন্তু ছোটখাটো সমস্যাগুলোর জন্য যেন কেউ হাসপাতালে না যায়, এটাই চায় ডাক্তাররাও। এতে ডাক্তাররাও সেফ থাকে, রোগীর পক্ষ থেকেও নিরাপদ, দুই পক্ষ থেকেই নিরাপদ থাকে। যার কারণে ই সার্ভিস, ই চিকিৎসা সেবাটা বর্তমান সময়ে বেশি জনপ্রিয় হয়ে গেছে। সরকারি প্রায় সবগুলো হাসপাতালে এখন ই সার্ভিস চালু করা হয়েছে। আগে যেটা স্বল্প পরিসরে ছিল, এখন সেটা অনেক বড় পরিসরে চালু হয়ে গেছে, বিশেষ করে এই করোনা ভাইরাসের সময়ে। হাসপাতালে কর্মরত চিকিৎসকরা এখন মোবাইল টেলিমেডিসিন সেবা চালু করেছে, ফোনে স্বাস্থ্য পরামর্শ দিয়ে থাকেন। বর্তমানে প্রায় সকল সরকারি হাসপাতালে এই সেবা চালু করা হয়েছে। করোনা ভাইরাসের আগে থেকে থাকলেও এখন আরো একটু পরিসরটা বেড়ে গেছে। রেলওয়ে ই টিকিটিং ও মোবাইল টিকিটিং। এই টিকিটিংটা হচ্ছে ইলেকট্রনিক মাধ্যমে টিকিট কাটা যায়, যেখানে রেলওয়ে কাটা যায়, লঞ্চের কাটা যায়, বাসের কাটা যায়, বিমানের কাটা যায়, অর্থাৎ সব টিকিটগুলি এখন ই টিকিটিং সিস্টেমে চলে এসেছে। তো রেলওয়ে টিকিটের বেলায় আমি বলি যে বিশেষ করে যে সামনে ঈদ আসতেছে, ঈদের সময় দেখা যাবে কোনো একজন লোক 18 ঘন্টা 20 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট কিনবে, তার মাঝে কেউ সিট পাবে, তারপরে লাইনের শেষ প্রান্তে যাওয়ার পরে ওকে কি এই 18 ঘন্টা 20 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে, রোজা থেকে দাঁড়িয়ে থাকার পরে সামনে চলে গেল, টিকিট নিয়ে ওই সময় বললো যে আপনার এই কাঙ্ক্ষিত ট্রেনের সিট খালি নেই। তাহলে কি অবস্থা তার জন্য? অনেক কঠিন। সেটা এখন অনেক ক্ষেত্রেই সহজ হয়ে গেছে, মোবাইলে টিকিটগুলো কাটা যায়, ইন্টারনেটে টিকিট কাটা যায়।
তো টিকিট কাটার ফলে আর ওই যে লম্বা সময় দাঁড়িয়ে থাকা, রোজা থেকে বা রোজা না থেকে, তারপরে স্টেশন পর্যন্ত যাওয়া, সেই যাওয়ার আর ঝামেলা নাই, ঘরে বসেই টিকিটটা কাটা যায়। এই সার্ভিসটা আমরা অনেকেই গ্রহণ করি, আমি নিজেও গ্রহণ করি। বাসের টিকিট কাটা যায়, সবগুলো বাস না হলেও যেসব বাস সার্ভিসগুলো ভালো এবং আগানো, তারা এই সার্ভিসটা চালু করেছে। তারপরে বিমানের টিকিট কাটা যায় ঘরে বসেই। তারপরে লঞ্চের টিকিটও ঘরে বসে কাটা যায়। বাংলাদেশ রেলওয়ের টিকিট এখন ইন্টারনেটে ও মোবাইল ফোনেও কাটা যায়। বর্তমানে বাস, লঞ্চ ও বিমানের টিকিটও এই ব্যবস্থার আওতায় এসেছে। এই ধরনের অ্যাপসও পাওয়া যায় মোবাইলেও। তুমি মোবাইলে চাইলে এই ধরনের অ্যাপস ব্যবহার করতে পারো। আমি নিজেও এই ধরনের অ্যাপস ব্যবহার করি। রেলওয়ে সেবার যেটা, এই যে রেলওয়ে সেবার অ্যাপটা আমি নিজেই ব্যবহার করে থাকি। আমি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই হয়ে যাবে। তো এই সার্ভিসটা চাইলে তোমরা সবাই নিতে পারো এবং বেশ স্বাচ্ছন্দ্যে এই কাজটা করা যায় ঝামেলাবিহীনভাবে। আমরা এখন বাড়ির কাজে চলে আসবো। বাড়ির কাজের জন্য তোমরা রেডি হতে থাকো। আমি একটু কথা বলি। এই যে করোনা ভাইরাস নিয়ে বেশি বেশি আতঙ্ক শুরু হয়ে গেছে, তোমরা আতঙ্কিত হবে না। আতঙ্কিত না হয়ে সচেতন থাকবে, বারবার হাত ধোবে। আর এই যে এখন সীমিত পরিসরে মার্কেট খুলে দিয়েছে, তাই না? সীমিত পরিসরে মার্কেট খুলে দিলেও তোমরা মার্কেটে যাবে না। বিভিন্ন জায়গায় খোলা একটু শিথিল করা হলেও তোমরা সেই শিথিলতার সুযোগ গ্রহণ করবে না। শিথিলতা জরুরি প্রয়োজনের ক্ষেত্রেই ব্যবহার করতে হবে কেবল। যেমন ব্যাংকে যাওয়া লাগবে, বাজারে যাওয়া লাগবে, সেক্ষেত্রে তোমাদের অভিভাবকরাই এই কাজটা সেরে নেবে। তো আমি যা বলছিলাম, বাড়ির কাজে চলে আসছি। বিভিন্ন কর্মকাণ্ডে আইসিটি প্রয়োগের ফলে সেবার ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন এসেছে তা বর্ণনা করো। অবশ্যই তোমরা নিজেই ভাষায় লিখবা। বিভিন্ন কর্মকাণ্ডে আইসিটি প্রয়োগের ফলে সেবার ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন এসেছে তা বর্ণনা করো। বিভিন্ন কর্মকাণ্ডে আইসিটি প্রয়োগের ফলে সেবার ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন এসেছে তা বর্ণনা করো। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।